মা নেভা গলায় বললেন, আজ তোমার জন্মদিন, তুমি কত লোকরে ডাকছ, ঘরে ঘরে আলো, মানুষের হাসি আর কথার আওয়াজ, বাড়ির সকলে আনন্দ করতেছে, কই তুমি তো আমাকে ডাকো নাই মা? কে যেন আমার মুখে সপাং করে চাবুকের বাড়ি মারল। আমার মুখ দিয়ে আর একটা কথাও বেরোলো না। মায়ের হাতে ডিশ চাপা দেওয়া একটা বাটি, মা বাটিটা আমার হাতে তুলে দিলেন, বললেন, তোমার জন্মদিন বইলা বানাইছি, খাইয়া লও, পরমান্ন। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। পার্টিটাতে আমি যেতামই না। একদিন একটা পার্টিতে উত্তমদা আর তার স্ত্রী গৌরী দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। সেদিন গৌরী দেবী আমার কাছে এসে ম্লান মুখে বলেছিলেন, তোমার উত্তমদার জীবনে নতুন মানুষ এসেছে, তোমাকে অনেক অপমান করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। মায়ের অসুস্থতায় আমাদের বাড়িতে একটা বিষাদের পরিবেশ তৈরি হলো। দিনে দিনে মা আরো বেশি অসুস্থ হয়ে পড়তে লাগলেন। অসুস্থ বলতে সারাদিন শরীরে জ্বালা পোড়া। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাও ক্রমশ শান্ত হয়ে যেতেন। তখন আবার যেন এক অন্য মানুষ। কম চিকিৎসা তো করালাম না, কিন্তু মা আর ভালো হলেন না। সন্ধ্যের পর থেকেই বাধ্য মেয়ের মতো নিজের ঘরে গিয়ে চুপচাপ শুয়ে পড়তেন, আবার ভোর না হতেই অন্যরূপ। এভাবেই মা আমাদের সবার কাছে অভ্যস্ত হয়ে উঠলেন দিনে দিনে। মাকে নিয়ে আলাদা করে আমরা আর কেউ ভাবতাম না। সময়ে ওষুধ, সময়ে পথ্যি, এভাবেই মায়ের প্রতি কর্তব্য চলছিল ঠিকঠাক। আমি তো আবার সেই সময়টুকুও পেতাম না, টাকা দিয়েই খালাস থাকতাম। দার্জিলিং থেকে সেই যে বাবা শরীর খারাপ নিয়ে ফিরলেন, বাবা আর এরপর কখনো আগের মতো হয়ে উঠলেন না। ভেতরে ভেতরে আসলে বাবাও ভেঙে যাচ্ছিলেন। আগের মতো আর সোজা হয়ে হাঁটেন না, চুলেও পাক ধরেছে। একটু কুঁজো হয়ে একটু ঝুঁকে হাঁটতেন বাবা এই দিনগুলোতে। এদিকে আমাদের সংসার ক্রমশ বড় হয়ে উঠতে লাগলো। দিদিরা, তাদের স্বামী, তাদের ছেলে মেয়েরা অনেকেই আমাদের বাড়ি চলে এলো। একটা কথা না বলে পারছি না, বাড়ি ভর্তি অত লোক, তাদের দায় দায়িত্ব সব কাঁধে তুলে নেওয়ার পরও মনে কোনো অশান্তি ছিল না। এমন এক নিরাপদ অনুভূতি হতো, মনে হতো আমার পরিবারের লোকেরা আমাকে বাইরের পৃথিবীর সব আঘাত থেকে বাঁচিয়ে দেবে। আর এটা নিছক আমার অনুমানের কথা বলছি না। আমার সারাটা জীবনে, এমনকি এই বয়স পর্যন্ত, আমাকে আমার পরিবারের লোকেরাই বাইরের পৃথিবীর যাবতীয় আঘাত থেকে বাঁচিয়ে রেখেছে। তা না হলে সত্যিই আমি যে কোথায় ভেসে যেতাম জানি না। এই পরিবার ছেড়ে এ জীবনে আমার আর অন্য কোনো পরিবারে যাওয়া হলো না ঠিকই, কিন্তু এমন একটা পরিবার আমি আমার জীবনে পেয়েছি যার জন্য আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ। আসলে কথায় আছে না, ঈশ্বর কাউকে সব দিক দিয়ে মারেন না। আমার জীবনে এই কথাটা যে কি ভীষণ সত্যি তা আমিই জানি। মা যখন এইভাবে দিনে দিনে প্রায় অভ্যেস হয়ে যাচ্ছিলেন, আলাদা করে আর মায়ের অস্তিত্ব খেয়াল করা হয়ে উঠত না, তেমনি একদিন এক বিশেষ দিনে, আমার জন্মদিনের দিন ছিল সেটা। বাড়ি ভর্তি লোকজন, বন্ধু বান্ধব গিজগিজ করছে। আমি নতুন শাড়ি গয়না পরে রানীর মতো সেজেগুজে বন্ধুদের সঙ্গে, পরিবারের সকলের সঙ্গে আনন্দ আহ্লাদ করছি। ঠিক তখনই আমার মা এলেন বাইরের ঘরে, জমায়েতের মাঝখানে একেবারে। মাকে দেখে আমার প্রথম কথাটাই মনে হলো, যার মাকে দেখে রাখার কথা আজ এই উৎসবের দিনে সে মায়ের ওপর নজর রাখেনি। আর তাই মা নিজের ঘর ছেড়ে এই ধুলি মলিন পোশাকে এক ঘর লোকের সামনে চলে আসতে পেরেছে। দিদিরা ছুটে গেল মাকে ফের ঘরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মা যাবেন না। দরজার গোড়া থেকেই আমাকে ডাকলেন, সাবু। আমি তো চরম অপ্রস্তুত। পরিচিতদের সামনে আমার মাকে এইভাবে বেরোতে দেখে আমার তো মাথা হেঁট লজ্জায়, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। প্রাণপণে চাইছি যাতে মাকে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে নিয়ে যাওয়া যায়, কিন্তু মা যখন একবার অনিচ্ছা প্রকাশ করেছেন ঘরে যেতে, তখন তো আর কিছুতেই যাবেন না।
আমি 1 মিনিট আসছি বলে মায়ের কাছে গিয়ে চাপা গলায় বললাম, মা তুমি বিছানা ছাইরা উঠে আসছো কেন? আসো আমার লগে ঘরে আসো। মা নেভা গলায় বললেন, আজ তোমার জন্মদিন, তুমি কত লোকরে ডাকছো, ঘরে ঘরে আলো, মানুষের হাসি আর কথার আওয়াজ, বাড়ির সকলে আনন্দ করতেছে, কই তুমি তো আমাকে ডাকো নাই মা? কে যেন আমার মুখে সপাং করে চাবুকের বাড়ি মারল। আমার মুখ দিয়ে আর একটা কথাও বেরোলো না। মায়ের হাতে ডিশ চাপা দেওয়া একটা বাটি, মা বাটিটা আমার হাতে তুলে দিলেন, বললেন, তোমার জন্মদিন বইলা বানাইছি, খাইয়া লও, পরমান্ন। আমি তখন কান্নায় থরথর করে কাঁপছি। মা আজ আমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছেন। সবাই যখন মাকে ভুলে মাকে বাদ দিয়ে আনন্দে মেতেছে, মা তখন তার অশক্ত অসুস্থ শরীর নিয়ে তার মেয়ের জন্য জন্মদিনে পায়েস বানিয়েছেন। দিনে দিনে আমার কাছে অভ্যেস হয়ে যাওয়া মা যেন এইভাবেই আমার গালে সপাটে চর মেরে বুঝিয়ে দিলেন, আমি অকৃতজ্ঞ, আমি বেঈমান। অথচ আমার জন্মকে ঘিরেই জড়িয়ে আছে আমার মায়ের অসুখের বীজ। মনোচিকিৎসকরা প্রত্যেকেই বলেছেন, আমার জন্মের পরে মাকে যে মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছিল, আজকের অসুখ সেদিনেরই ফল। মায়ের বানানো পায়েস খেয়েই যেন অনেক দিন পরে মাকে ফিরে পেলাম। সেই রাতে মাকে জড়িয়ে শুয়ে থাকলাম আর মনে মনে আশা করে রইলাম আমার মা ভালো হয়ে গিয়েছেন, মায়ের আমার আর কোনো অসুখ নেই। কাল থেকে মা ঠিক আগের মতোই আমার লক্ষ্মীময়ী মা হয়ে সংসারে বিরাজ করবেন। পরদিন ঘুম থেকে উঠেই আমার মনের কথা দিদিদের বললাম, বাবাকে বললাম। দিদিরা বলল, এবার মায়ের চলে যাওয়ার সময় হয়েছে রে। আমি শুনে রেগেমেগে অস্থির। একটা মানুষ যখন ভালো হচ্ছে একটু একটু করে, তখন সবাই ধরে নিচ্ছে সেই মানুষটা আর বেশি দিন নেই। কখনো এমন কিছু ঘটবে না। বলতে নেই, মায়ের আমার আর তো কোনো অসুখ বিসুখ কিচ্ছু নেই। এই বয়সেও কোমর অব্দি একঢাল চুল, শক্তপোক্ত শরীর, তাহলে বেঁচে না থাকার কথা উঠছে কেন? রাগ করে বললাম, তোদের কথা শুনে মনে হয় জানি তোরাই ডাক্তার। সোনাদি আমার কথা বুঝতে পারল, বলল, মা ভালো হইলে তার থেকে ভালো তো আর কিছু নাই রে সাবু। এই সংসার মায়ের সংসার, মাই তো এই সংসারের রানী। মা সংসারের দায়িত্ব নিলে আমরা তো বাঁচি, কিন্তু মায়ের লক্ষণগুলি ভালো থাকে না রে। মেলাদিন সংসারে থাকতে থাকতে মানুষের বাঁচা মারার লক্ষণগুলি আমরা চিনতে পারি। সোনাদির এই কথায় বুকের মধ্যে ধপ করে উঠল। তাহলে কি সত্যিই আমার মা চলে যাবেন আমাদের সবাইকে ছেড়ে, তার রাজ্যপাট এইভাবে ফেলে রেখে? দু চোখের কোল ভরে উঠল জলে। আর তার কিছুদিন পরেই বুঝতে পারলাম, সংসারে বাস করতে করতে সংসারের মানুষদের বাঁচা মরার লক্ষণগুলো সোনাদিদের সত্যিই জানা হয়ে গিয়েছে। কিন্তু সে গল্প আলাদা করে বলবো। তখন আমাকে প্রফেশনের কারণেই মাঝে মাঝে পার্টিতে যেতে হতো। মানে কোনো প্রডিউসার কিংবা ডিরেক্টর অথবা অভিনেতা অভিনেত্রীরা পার্টি দিতেন। সেরকমই এক প্রডিউসার, যার সঙ্গে আমি বেশ কয়েকটি কাজ করেছি, তিনি এক পার্টি দিলেন, আর সেই পার্টিতে নেমন্তন্ন করলেন আমাকে। ইদানিং প্রয়োজনে 2-1বার পার্টিতে মুখ দেখিয়েছি বটে, তবে এইসব পার্টিতে আমি একেবারেই সহজ হতে পারতাম না। ছুতো খুঁজতাম কত তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি চলে আসতে পারি। আর খাওয়া দাওয়া তো দূরের কথা, বাড়ি ফিরে রাতে মাছের ঝোল ভাতের তুলনায় পৃথিবীর শ্রেষ্ঠ খাবারকেও কম স্বাদের মনে হতো। সেদিনও পার্টিতে গিয়েছি, যথারীতি অনেক লোকজন, হইচই, কথা আর হাসির আওয়াজ। আমাকে দেখতে পেয়ে প্রডিউসার ভদ্রলোক ছুটে এলেন, আর আমাদেরই সহকর্মীদের একটা দলে আমাকে দিয়ে অন্যদিকে অন্য কাউকে অ্যাটেন্ড করতে চলে গেলেন। চেনা পরিচিত বন্ধু পেয়ে গল্প জমে উঠেছে। এমন সময় দরজার দিকে চোখ পড়তেই দেখতে পেলাম উত্তম কুমার তার স্ত্রী গৌরী দেবীকে নিয়ে ঢুকছেন। দুজনেই খুব সেজেছেন আজ। মনে আছে, গৌরী দেবী একটা লাল পাড় কালো রঙের সিল্কের শাড়ি পরেছিলেন, মাথায় ফুল। উত্তম সেদিন পাঞ্জাবি পরেছিলেন বোধহয়। ওদের দুজনকে দেখেই আমার মনের ভেতরকার অ্যালার্ম ঘড়ি বলতে লাগলো, এবার আমাকে যেতে হবে, আর এখানে থাকা ঠিক হবে না। বেরোনোর ফাঁক খুঁজছি। এমন সময় গৌরী দেবী আমার দিকে ছুটে এলেন, যেন রোজ দেখা হয় এমন সহজ সুরে বললেন, কেমন আছো তুমি? যদিও এই কেমন আছো তুমি কথাটা আমার কাছে বিদ্রূপের মতো মনে হয়েছিল। আমার কথার উত্তরের অপেক্ষা না করেই অনেক কথা বলে যেতে লাগলেন। উত্তমদা তখন অন্যদিকে অন্য বৃত্তে, তবে আমি নিশ্চিত ছিলাম উত্তমদা দূর থেকে আমাদের দুজনের উপরই চোখ রাখছেন। এই গৌরী দেবী যে একদিন আমাকে এত অপমান করেছেন, সে কথা ওকে দেখে বোঝার উপায় নেই। উনি যেন ভুলেই গিয়েছেন সেসব।
কিন্তু আমি তো কিচ্ছু বলিনি। আমার ভেতরে যে কাঁটা হয়ে বিঁধে আছে সেদিনের সবকিছু, চোখ বুঝলেই গৌরীদেবীর সেদিনকার অপমান স্পষ্ট হয়ে ওঠে আমার চোখের সামনে। কিন্তু অভদ্রতা করে উত্তর দেব না, না, সেটাও পারছিলাম না। শুধু চলে যেতে চাইছিলাম। কিন্তু গৌরীদেবীকে যেন সেদিন কথায় পেয়েছিল। হঠাৎ প্রচুর কথা বলতে বলতে একেবারে চুপ হয়ে গেলেন। তারপর খুব নিচু গলায় বললেন, আমি ভালো নেই জানো। এই সাজগোজ দেখে ভেবে নিও না আমি খুব সুখে আছি। শুনেছ তো, উত্তমের জীবনে নতুন মানুষ এসে গিয়েছে। আমি হ্যাঁ বা না কোনো কথাই বললাম না। কিন্তু উনি নিজেই বললেন, একেবারে অপ্রাসঙ্গিকভাবে বললেন, আমি কিন্তু হেরে যাচ্ছি একটু একটু করে। ফের চুপ। সময় কেটে যাচ্ছে। তাকালেন আমার দিকে, বললেন, আমি আসলে উত্তমকে খুব ভালোবাসি। সেই কবেকার ভালোবাসা আমাদের, তাকে কি ছেড়ে দিতে পারি? রাগ করি, ঝাল করি, তবু তো সে আমার স্বামী, আমারই স্বামী। আমি এবার বেশ জোরের সঙ্গেই বললাম, আমাকে এবার যেতে হবে, কাল শুটিং আছে। আসলে আমি এসব কথার মধ্যে থাকতে চাইছিলাম না। বৌদি যা বলতে চাইছেন তা আমার জানা, শুধু আমার কেন, সবারই এখন জানা। মানুষটা যে উত্তম কুমার, তাকে নিয়ে তো লোকের কৌতূহলের অন্ত নেই। তার জীবনের কোনো ঘটনাই কি আর গোপন থাকতে পারে? বৌদি বললেন, চলে যাবে? বেশ তো, এসো, আটকাবো না তোমায়। শুধু যাওয়ার আগে একটা কথার উত্তর দিয়ে যাও। তুমি কি আমার ওপর এখনো রাগ করে আছো? আমি অপ্রস্তুত, এ কথার তো কোনো উত্তর হয় না। বৌদি বললেন, আমার ওপর রাগ করে থেকো না। তুমি খুব ভালো মেয়ে, সবার থেকে আলাদা, অন্যরকম। তুমি আমাকে ক্ষমা করে দিও। মনে মনে ঈশ্বরকে বলেছিলাম, এই জীবনের হিসেব নিকেশ এই জীবনেই তুমি মিটিয়ে দাও ঈশ্বর, কোনো কিছুই ফেলে রাখো না তুমি। যে হিসেব কোনো দিনও মিটবে না বলে মনে হয়, সে হিসেবও তুমি কেমন অবলীলায় মিটিয়ে দাও। তোমার অপার করুণা, তোমার তুলনা শুধু তুমি ঈশ্বর, শুধুই তুমি। এরকম মজা না আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোম ও শুক্রবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।